হ্যালো, গুড ইভিনিং। সবাই শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? একটু কনফার্ম করবে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে, ফাইন। আচ্ছা, তো আমরা নাম্বার সিস্টেমটা দিয়ে আজকে শুরু করতে চলেছি আমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামকে টার্গেট করে। তো এর আগের যেহেতু আমাদের ওপেন প্ল্যাটফর্মে কিছু ক্লাস দেওয়া হয়েছিল, আমরা ফার্স্ট ক্লাসে ম্যাথমেটিক্স এর কোন চ্যাপ্টার গুলো করতে হবে, পিওয়াইকিউ টোটাল অ্যানালাইসিস আমরা একটা ভিডিও করেছিলাম। এবং এর আগের দিন যে ক্লাসটা হয়েছিল সেখানে আমরা নাম্বার সিস্টেমের বেসিক আমরা টাইপ ধরে ধরে কিছু কোশ্চেন করেছি। তো আই থিংক তোমরাও সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো বা সেই ভিডিওটি দেখেছো। তো আমরা তারপর থেকেই শুরু করছি আমাদের আজকের এই ক্লাস নাম্বার সিস্টেমের সেকেন্ড পার্ট বলতে পারো। আমরা আগের পার্টে হয়তো ডিভিজিবিলিটিটা কমপ্লিট করতে পারিনি বা কিছুটা আমরা দেখিয়েছিলাম। কিন্তু আজকের এই ক্লাসে আমরা এক, এক করে চেষ্টা করব প্রত্যেকটা বিষয় ভালোভাবে কভার করার জন্য। তো তোমরা ইতিমধ্যে প্রত্যেকে কিন্তু জানো, যাই হোক হয়তো তোমাদের সাথে কথা এর আগে হয়নি। যা হয়েছে YouTube এ আমাদের ২ টো ক্লাস হয়েছিল। তো এই ম্যাথমেটিক্স এ টোটাল কিন্তু ১৫ টা নাম্বার থাকবে। সেটা গ্রুপ সি হোক বা গ্রুপ ডি হোক। আর এই ১৫ টা কোয়েশ্চেনের মধ্যে শুধুমাত্র অ্যারিথমেটিক এর কোয়েশ্চেনই কিন্তু পরীক্ষায় আসে। আর বাকি মেনসুরেশন বলো, অ্যালজেব্রা বলো, জিওমেট্রি বলো, ত্রিকোণমিতি বলো, এগুলো কিন্তু আমাদের এক্সামে লাগবে না। আর এই এক্সামের ক্ষেত্রে যে অ্যারিথমেটিক এর পার্টটা, এখানেও আমাদের অনেক চ্যাপ্টার আছে যেগুলো হয়তো আমরা চাইলে স্কিপ করতে পারি। তবে হ্যাঁ, যদি আমাদের শেষে সময় থাকে তাহলে আমরা সেই চ্যাপ্টার গুলো একটু দেখব। যেমন দেখবে যে সিলেবাসে আমাদের কোথাও হয়তো কম্পাউন্ড ইন্টারেস্টটা লেখা নেই। ঠিক আছে? তো সেই জায়গা থেকে শেষে কিন্তু এটসেট্রা একটা কথা রয়েছে। তো আমরা সেই জায়গা থেকে নিশ্চিন্ত নই। তো আমরা ১ম এ যে চ্যাপ্টার গুলো মেনশন করা আছে আগে আমরা সেগুলো করব এবং শেষে গিয়ে আমরা যেগুলো নেই এটসেট্রার মধ্যে সেই কোয়েশ্চেন গুলোকে আমরা সলভ করব। তো যাই হোক, আমরা বিভাজ্যতার নিয়মে ১ম এ যে কোয়েশ্চেনটি রয়েছে আমরা একে সলভ করব। কিভাবে করব? দেখো, এই যে ১১ দ্বারা ভাগের নিয়ম আগে আমাকে জানতে হবে। তবেই না আমি ১১ দ্বারা ভাগটা করতে পারবো। ১১ দ্বারা ভাগের যে নিয়ম সেটা কি বলেছিলাম আমরা আগের দিন ক্লাসে? যে অড প্লেস আর হচ্ছে ইভেন প্লেস এদের যোগফল যদি ইকুয়াল হয় or 11 এর মাল্টিপল হয়, then the number is divisible by 11. সো আমরা কি করব? আমরা এই যে সংখ্যাটা এখানে রয়েছে দেখো 7, কি আছে আগে আমরা লিখব। 7, 3, 8 এ, 6 এ। নরমালি কোয়েশ্চেনে আমরা একটা করেই কিন্তু হয়তো গ্যাপ হোক, সেটা স্টার হোক বা কোনো একটা সিম্বল দেওয়া থাকে। বাট এই কোয়েশ্চেনটায় কেন আমি রাখলাম? কারণ এখানে ২ টো গ্যাপ রয়েছে, তাই তো? এবার ব্যাপারটা হচ্ছে কি, এই ২ টো জায়গাতেই এমন একটা সংখ্যা বসবে, মানে একটাই সংখ্যা বসবে যেটা এখানেও আমরা বসাবো, এখানেও আমরা বসাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের নিয়ম কি? এটা ১১ দ্বারা ডিভিজিবল হবে। আচ্ছা, তোমরা কি ডিভিজিবিলিটি রুলটা জানো এমনিতে? ওকে, একটু রেসপন্স করবে জানলে। আমরা ১ গড় ছেড়ে, ছেড়ে করব। তাহলে এই ১ম গড়ের সাথে ৩rd নাম্বার ঘর, তারপরে ১ গড় আমরা ছেড়ে করলাম। আবার এখানে কি হবে? এই ২ টো ঘর আর হচ্ছে এই ২ টো ঘর। এবার এই যে আমরা লেফট সাইডে যদি এটাকে রাখি, আমরা বলেছিলাম অড প্লেস আর ইভেন প্লেসের যোগফলটা ইকুয়াল হবে। সো আমরা লেফট সাইডে যদি এটাকে প্লাস করি কত হবে? ৩ আর এখানে হচ্ছে ২ টো a। সো আমি কি এভাবে লিখতে পারি? 3 প্লাস ২ টো a, রাইট? এটাই তো বের করব। ইকুয়াল টু কত? এই ৮ আর ৭ ১৫, ১৫ আর ৬ হচ্ছে ২১। এই যে আমি লিখে দিলাম ২১ এখানটায়। এবার আমরা কি করব? এখান থেকে যদি শুধু 2a বের করি, 2a কত আসবে? না, ২১ মাইনাস এই ৩ টা আমার যদি লেফট সাইডে চলে আসে, রাইট সাইডে চলে আসে, এটা যেহেতু এখানে প্লাস আছে এখানে আসলে মাইনাস হবে, তাহলে এটা মাইনাস করে দিলাম। তাহলে এটা কত হবে? ২১ থেকে ৩ বাদ দিলে ১৮ হয়। তাহলে 2a ইকুয়াল টু যদি ১৮ হয়, তুমি বলো এখান থেকে a ইকুয়াল টু কত হবে? ১৮ বাই হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে এই যে a, এই a এর ভ্যালুটা কিন্তু আমাদের 9 চলে এসছে। প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে ২ টো থাক, ১ টা থাক, তো এটা কোনো ম্যাটার করে না। এখানে ২ টো a আছে তাই আমরা ২ টো a কে প্লাস করেই লিখলাম। ঠিক আছে?
তাহলে রুলস আবার বলে দিচ্ছি। ১১ দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে সংখ্যাটির জোড় স্থানের অঙ্কগুলির যোগফল। জোড় বলতে কি, ধরো তুমি এটাকে প্রথম স্থানটাকে বিজোড় বলো, এটা জোড়, এটা বিজোড় জোড়, বিজোড় জোড়, মানে কোন স্থানে রয়েছে। তাহলে অঙ্কগুলির যোগফল এবং বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফলের পার্থক্য 0 বা ১১ এর গুণিতক হতে হবে। তাহলে এটা একটু খেয়াল রাখবে। আমরা চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো, বিভাজ্যতার নিয়ম থেকে ৩ দ্বারা ভাগের নিয়মটা জানতে হয়, ৬ দ্বারা ভাগের নিয়মটা জানতে হবে, ৯ দ্বারা ভাগের নিয়মটা জানতে হবে, ১১ দ্বারা ভাগের নিয়মটা জানতে হবে। কারণ এগুলো থেকে প্রায় আরেকটা হচ্ছে ৮ দ্বারা আর ৪ দ্বারা ভাগের নিয়ম। তো এই নিয়মগুলো আমাদের জানাটা দরকার, যেটা আমরা আগের ক্লাসে বলে দিয়েছি, কেমন? এরপরেও যদি তোমরা কেউ না জেনে থাকো তাহলে একটু আমাকে ইনফর্ম করবে। গ্রুপে করলেও হবে। আমি চেষ্টা করব এর উপরে, সেটা ম্যাটেরিয়াল হোক কিংবা ক্লাস হোক বা রেকর্ডেড হোক, যে করে হোক তোমাদের সেটা প্রোভাইড করার। আচ্ছা, আমার ১ম কোয়েশ্চেনটা কি কারো কোনো সমস্যা আছে? যারা আছো যদি একটু রেসপন্স করো। আছো? হ্যাঁ, আছো। বলো, কারো কোনো সমস্যা আছে? তোমরা কি শুনতে পাচ্ছ? না স্যার, বুঝতে পেরেছি। আরেকবার বলবেন স্যার? ওই একই। আচ্ছা, ওকে। আচ্ছা, আচ্ছা। তাহলে অড প্লেস আর ইভেন প্লেস এর যোগফলটাকে ভাই একটু ইকুয়াল করো, তাহলে তোমার উত্তরটা চলে আসবে, কেমন? অড প্লেস আর ইভেন প্লেস এর যোগফল যদি ইকুয়াল হয় অর 11 এর মাল্টিপল হয়, দেন দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। আচ্ছা, বাকিগুলো একটু বলে রাখি এখানটায়, যেহেতু এই পেজে রয়েছি। ৩ দ্বারা ভাগের কি নিয়ম? সমস্ত ডিজিটের, কি বললাম, সমস্ত ডিজিটের যোগফল যদি ৩ দিয়ে ভাগ যায় তাহলে ওই সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। ৬ দ্বারা ভাগের নিয়ম কি? যে সংখ্যাকে তুমি ২ এবং ৩ দ্বারা ভাগ করতে পারবে, অর্থাৎ ২ এবং ৩ উভয় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে, সেই সংখ্যায় কিন্তু তোমার ৬ দ্বারা বিভাজ্য হবে। ৯ দ্বারা ভাগের নিয়ম কি? সমস্ত ডিজিটের যোগফল যদি কিনা ৯ দ্বারা ভাগ যায় তাহলে টোটাল সংখ্যাটাই কিন্তু ৯ দিয়ে ভাগ যাবে। সমস্ত ডিজিটের যোগফল ৯ দিয়ে যদি ভাগ যায়, ঠিক আছে? এবার হচ্ছে ৮ দ্বারা ভাগের নিয়ম কি? তার আগে ৪ দ্বারা ভাগের নিয়মটা একটু জানতে হবে। ৪ দ্বারা ভাগের নিয়ম কি? কোন সংখ্যার শেষ দুটি ডিজিট যদি ৪ দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই ৪ দিয়ে বিভাজ্য, অথবা কোন সংখ্যার শেষ দুটি যদি 0 থাকে তাহলে সংখ্যাটি ৪ দিয়ে বিভাজ্য। ৮ দ্বারা ভাগের নিয়ম কি? কোন সংখ্যার শেষের এই ৩টে যদি সংখ্যা ৮ দিয়ে ভাগ যায় তাহলে ওই টোটাল সংখ্যাটাই ৮ দ্বারা বিভাজ্য। আর যদি এই শেষের ৩টে 0 থাকে তাহলেও আমি বলবো সংখ্যাটি ৮ দ্বারা বিভাজ্য। ওকে? আচ্ছা, ১১ দ্বারা ভাগের নিয়ম তো আমরা ইতিমধ্যে বলে দিয়েছি। তাহলে এখানে আমাদের প্রত্যেকটা নিয়ম কিন্তু কভার হয়ে গেল। আচ্ছা। তো এবারে যে কোয়েশ্চেনটি রয়েছে, এই কোয়েশ্চেনটি আমরা কিভাবে সলভ করব? এখানে বলা হয়েছে ৫ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ৪১ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, তাই তো? দেখ কিভাবে করতে হয়। বিষয়টা হচ্ছে, প্রথমে তোমাকে জানতে হবে যে ৫ অঙ্কের কোন ক্ষুদ্রতম, মানে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? তো ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো একটা ১ আর হলো এই যে ৪টে 0, তবেই না ৫ অঙ্ক হয়। এবার এই সংখ্যাটাকে তোমাকে ৪১ দিয়ে প্রথমে ভাগ করতে হবে। তো চলো আমরা একে ৪১ দিয়ে একটু ভাগ করে নিই। তো কি হবে? ৪১ ওকে ৪১, তাই না? ৪১ ওকে ৪১, এই যে লিখলাম আমি ৪১। এবার কত হবে? মাইনাস যদি করি 59, তাই তো? 60, ইয়েস 59 আসবে। এই ভুল করলাম তো, ৪১ দুবার যাবে, তাই না? এটা ভুল করলাম আমি, এক্সট্রিমলি সরি। একবার কেন দিলাম? দুবার যাবে এটা, দুবার। তাহলে ৪১ দুগুণী কত? 82, ৮২। মাইনাস করলে কত হবে? ৮২, ৯০, ১৮ হবে, ১৮। এবার এই শূন্য আমরা নামাবো, এই শূন্যটিকে আমরা নামাবো, হয়ে যাবে কত? ১৮০। এবার কতবার যাবে? ৪১, আমি ৪ বার দেবো, কেমন? ৪ বার দিলে ৪ অক্ষে ৪, ৪ ৪-এ ১৬। আবার মাইনাস করব। ৪ আছে ১০-এর সমান কত হলে? ৬ হাতে ১, ৭ আছে ৮-এর সমান ১ হলে, নাববে কত আমার? ০। এবার কতবার যাবে? ৪ বার তো এবার বেশি হয়ে যাবে, ৩ বার দেব। তাহলে ৩ অকে ৩, ৩ ৪-এ হচ্ছে ১২। মাইনাস করলে কত হবে? ৩ হাতে ১০-এর সমান ৭ হাতে ১, ৩৭।
তাহলে এই 37টা কিন্তু আমাদের অতিরিক্ত হয়ে গেল, রাইট? তাহলে এই 37 কি, এটা আমাদের ভাগশেষ থাকছে। এবার যদি সংখ্যাটি বিভাজ্য হবে কখন, আমরা এই 41 থেকে যদি 37 ডিভাইড মানে মাইনাস করে দেই, তাহলে এখানটা আমি লিখতে পারি, দেখো একদম লিখে দেখাবো। সংখ্যাটি বিভাজ্য হবে যদি আমরা 41 মাইনাস 37 ইকুয়াল টু হচ্ছে 4 যোগ করি। যদি আমরা এটা যোগ করি, তাহলে কার সাথে, এই সংখ্যাটির সাথে। কারণ দেখো 41 দিয়ে তো 37 কে ভাগ করা যাচ্ছে না। 41 দিয়ে ভাগ করতে গেলে এই সংখ্যাটা 41 মিনিমাম 41 হতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট আরো এখানে কত দরকার, 4 দরকার, তাই না? তাহলে টোটাল আমরা যে সংখ্যাটা পেয়েছি কত, এই যে একটা 1 4টে 0, তার সাথে আরো করে দেবো 4 যোগ করে দেবো। তাহলে সংখ্যাটা কত এসে দাঁড়াবে 1004। তাহলে 1004 কোথায় আছে, অপশন নাম্বার এ তে আছে। বলো প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, আমি প্রত্যেকটা আলাদা টাইপের কোশ্চেন রাখছি। তো তোমরা এই যে প্রত্যেকটা কোশ্চেন আমি চেষ্টা করব একদম রুট লেভেল থেকে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, ভালো করে দেখো। আর যেহেতু কি হয় 15টা ম্যাথ থাকবে, আমাদের ম্যাথটা কিন্তু একটু প্র্যাকটিস করা দরকার। তো কি হয়, আমরা একটা ক্লাসে হয়তো নাম্বার সিস্টেমের উপর আমাদের জানি না কটা ক্লাস, 2টো হোক বা 3টে হোক, তো সেইভাবে ধরো আমাদের ক্লাসগুলো চলবে। কিন্তু তার পাশাপাশি আমরা যখন যে চ্যাপ্টার আমি লাইভ করালাম, যদি আমরা সেই বই থেকে আমি ঠিক যেভাবে অঙ্কগুলো করাচ্ছি এইভাবে যদি তুমি অঙ্কগুলোকে আবার প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমার অঙ্কের ভয়টা কিন্তু দূর হয়ে যাবে। কারণ আমাদের মেন সমস্যাটা হচ্ছে অঙ্ক আর হচ্ছে ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই মুখস্থ করে কাজ চালিয়ে দিতে পারি। অঙ্কের ক্ষেত্রে মুখস্থ করার জায়গা নেই। অঙ্কটা ভালো করে বুঝতে হয়, শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়। ইংলিশের ক্ষেত্রে কেন বললাম মুখস্থ বিদ্যা, কারণ ভোকাবুলারির পার্টটা তো সত্যিই মুখস্থ করতে হয়। ওটা বোঝার কোনো কিছু নেই। আর গ্রামারের পার্টটা শুধুমাত্র আমাদের একটু বোঝার থাকে। তো যাই হোক, আমরা কোশ্চেন নাম্বার 3 করছি। তো যদি কেউ কোনো বই যে ম্যাথমেটিক্স এর জন্য যদি মনে হয়, তো সেটাও আমাকে শেষে বলবে, আমি সাজেস্ট করে দেবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন। 200 থেকে 800 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যা 5 এবং 8 উভয় দ্বারা বিভাজ্য নয় বলেছে। কিন্তু মানে আমরা নর্মালি কি হয় কোশ্চেনে দেখি যে কত দ্বারা বিভাজ্য, বাট এখানে বলা হয়েছে বিভাজ্য নয়। তাহলে কি করে করবে? তো সবার প্রথমে দেখো, এই যে 200 থেকে 800 পর্যন্ত টোটাল মোট যে সংখ্যা সেটাকে দেখতে হবে। মানে কি বলতো, 200 থেকে 800 পর্যন্ত টোটাল কতগুলি সংখ্যা, এই দেখো এটা আগে আমাকে বের করতে হবে। 200 থেকে 800, এটা 2 মানে থেকে, আবার মাইনাস ভেবো না। 200 থেকে 800 পর্যন্ত মোট সংখ্যা, এই যে লিখে দিচ্ছি কেমন, মোট সংখ্যা কতগুলি আছে বলতো, মাইনাস করবে। তাহলে 800 মাইনাস হচ্ছে 200, তাহলে 800 মাইনাস 200 করলে তো 600 হয়। তাহলে এই 200টাকে তো ধরা হলো না, এই কারণে আমরা অলওয়েজ +1 করব। তাহলে কত হবে, 800 থেকে 200 বাদ দিলে 600, তার সাথে 1 প্লাস করলে 601। তাহলে এখানে কিন্তু আমরা 601 পেলাম। এবার আমরা কি করব দেখো, বলা হয়েছে 5 বা 7 উভয় দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা প্রথমে একটু দেখে নেব 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। এই যে 5 দ্বারা বিভাজ্য, ওকে, বিভাজ্য সংখ্যা কতগুলি আছে কি করে পাবে? তুমি ওই 800 কে ডিভাইডেড করো প্রথমে 5 দিয়ে, আবার তুমি ডিভাইডেড করবে কাকে, এখানে 200 আছে, তা 200 তো নয়, 200 থেকে তাহলে এর আগে অব্দি আমি, কারণ 200টা আমার ইনক্লুডিং, তাহলে তার আগে কতগুলোই 199। কিভাবে 5 বের করছি ভাই, বুঝতে পারছো? দেখো 200 থেকে 800 এর মধ্যে 5 বের করব কতগুলো, তাহলে আমি প্রথমে 1 থেকে 800 অব্দি কতগুলো বের করলাম, আর 1 থেকে 199 অব্দি কতগুলো আছে, এই দুটোকে যদি আমি মাইনাস করে দিই তাহলে তো আমার বেরিয়ে আসবে। তো 5 দিয়ে যদি 800 কে কাটি, কত হবে? 5 তো নয়, আচ্ছা চলো প্রথমে আমরা, ঠিক আছে, 5 দ্বারা এটাই করি। তাহলে 160
160 আর 5 দিয়ে কাটলে কত, 5 3 15, 5 9 45, মাইনাস করলে কত, 1 2 1। তাহলে টোটাল 121টা সংখ্যা পাবো। ভাই কিভাবে করলাম বুঝতে পেরেছো? 5 দ্বারা বিভাজ্য। একটু রেসপন্স করো। স্যার একবার বলবেন? আচ্ছা, এবার হচ্ছে 7 দ্বারা বিভাজ্য কি করে করব আমরা? দেখো প্রথমে 1 থেকে 800 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে 7 দিয়ে বিভাজ্য কি করে দেখতে হয়? এই দেখো 800 লিখবে, বাই লিখবে তুমি 7। আবার 1 থেকে 200 অবধি কতগুলি? 200 তো নয়, আমরা 200 এর আগের সংখ্যাটা ধরবো। তাহলে 1 থেকে 199 অবধি কতগুলি সংখ্যা আছে যা 7 দিয়ে ভাগ যায়? তাহলে আমরা 7 দিয়ে। এবার মাইনাস করলে এর মধ্যে কতগুলি আছে সেটা আমরা পাবো। তাহলে কি হবে? এটা মাইনাস করলে 7 দিয়ে যদি আমরা একে কাটি কত হবে? 7 দিয়ে কাটলে 7 কে 7, 7 14 98, 114 মাইনাস 7 দিয়ে যদি এটাকে কাটি কত হবে? 7 199 তো 7 7 দুগুণে 14, 7 8 56। তাহলে 114 থেকে 28 বাদ দিলে 86। তাহলে আমরা 200 থেকে 800 এর মধ্যে 7 দ্বারা ভাগ যায় এমন সংখ্যা আমরা পাবো কতগুলো? 86, 86টা। ঠিক আছে? ক্লিয়ার হলো? আচ্ছা, যাই হোক, কিন্তু ওরা চেয়েছে 5 এবং 7 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এখন বের করছি কতগুলি সংখ্যা বিভাজ্য। তাহলে দেখো যে সংখ্যা 5 এবং 7, 5 এবং 7 দ্বারা বিভাজ্য, আলটিমেটলি কি হচ্ছে না সংখ্যাটি 5 সাথে 35 দ্বারা বিভাজ্য। তাহলে 35 দ্বারা বিভাজ্য আমাকে দেখতে হবে। 35 দ্বারা তাহলে তুমি কি করবে? ওই একই রুলস তুমি অ্যাপ্লাই করো। দেখো একটু ডিটেলসে বোঝাচ্ছি। 800 কে তুমি 35 দিয়ে ভাগ করো, আবার তুমি আর কত, 199, 199 কে তুমি 35 দিয়ে ভাগ করো, করে কি করবে? মাইনাস। কেন? কতগুলি সংখ্যা আছে যা 35 দ্বারা বিভাজ্য, আমরা সেটা বের করব। তাহলে 35 দিয়ে যদি আমরা 800 কে কাটি কত হবে? 35 দুগুণে 70, 35 দুগুণে 70, তাই তো? 22। কারণ যেটা আমার দশমিকটা লাগবে না, ঠিক আছে? অ্যাপ্রক্স যে কতবার যাচ্ছে, কারণ এখানে কিন্তু ভাগফলটা নয়, মানে দশমিকে যাব না, আমরা পূর্ণ সংখ্যায় উত্তরটা রাখবো। এটা হচ্ছে 199। আবার 35 দিয়ে যদি 199 কে আমরা কাটি কত হবে? মিনিমাম দেখো, হয়তো পূর্ণ সংখ্যা তো আসবে না, তাহলে মিনিমাম কতবার যাবে? মিনিমাম আমরা যেটা পূর্ণ সংখ্যা পাবো সেটা হচ্ছে 5 30, 6 তে হচ্ছে বেশি হয়ে যাবে, 6। তাহলে মিনিমাম আমরা পাবো এখানে 5টা। তাহলে 22 মাইনাস 5 করলে হচ্ছে 17টা। তাহলে এবার দেখো এখানে কতগুলি সংখ্যা, এরা কি বিভাজ্য? আমরা এখন যেটা বের করছি, তাহলে বিভাজ্য টোটাল কতগুলো? দেখো টোটাল, একটু আস্তে আসছে। হ্যাঁ একটু লেফট নিয়ে জয়েন করো ভাই। দেখো বিভাজ্য কতগুলি সংখ্যা, প্রথমে পেলাম আমরা 121টা, তারপরে পেলাম আমরা 86, আর উভয়ের মধ্যে কমন যেটা আছে সেটা হচ্ছে 17। তাহলে এটা যদি আমরা করি কত হবে? 121, তার সাথে যদি আমরা করি 86, তাহলে 6 আর 1 7, 8 আর 2 10, 207 মাইনাস হচ্ছে 17, সাথে সাথে মিলে গেছে। তাহলে কত হবে? 190, 190টি। তাহলে বিভাজ্য নয় বলেছে, কিন্তু আমরা তো এত সময় বের করেছি কতগুলো বিভাজ্য, সুতরাং বিভাজ্য নয় এমন কতগুলি হবে? বাকিগুলো। বিভাজ্য নয় এমন, এই অঙ্কটা একটু বড় হয়ে গেছে আমাদের আসলে, এমন সংখ্যা কতগুলি? তাহলে 601 মাইনাস হচ্ছে 190, তাহলে কত হবে? 411। এই যে 411 কতগুলি সংখ্যা, আসলে এটা যদি এরকম দিত কতগুলি সংখ্যা বিভাজ্য, তাহলে অনেক ফাস্ট আমাদের করে ফেলতে পারতাম, কিন্তু এখানে দিয়েছে কতগুলি বিভাজ্য নয়, আর এই কারণেই অঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এগুলো কি হয়, একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, আবারও সেই বিভাজ্যতা রিলেটিভ। 1000 থেকে ছোট কতগুলি সংখ্যা আছে যা তোমার 7 দ্বারা বিভাজ্য? কি করে করবে? 1000 থেকে ছোট কতগুলি সংখ্যা আছে যা 7 দিয়ে বিভাজ্য? তাহলে আমরা কি করব? ওই 1000 কে 7 দিয়ে ভাগ করব, শুধু ভাগশেষটা তুমি নেবে, সরি ভাগফলটা নেবে, ভাগশেষটা কিন্তু নেবে না। তাহলে এটা যদি তুমি ভাগ করো কত হবে? আচ্ছা এইভাবে করে দেখাই তোমাদেরকে।
শুধু ভাগশেষটা নিতে হবে, কারণ কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা কি করব, 7 ওকে 7, 7 ওকে 7, তাহলে 30, 4 সাথে 28, 20, 7 দুগুণে 14, তাহলে এই যে 6, এটা তো অবশিষ্ট, এটার কোনো ফাংশন নেই। তাহলে 142টা সংখ্যা আছে যা কিনা তোমার 7 দ্বারা বিভাজ্য। তাহলে কিভাবে এই বিভাজ্যগুলো চেক করবে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যতগুলি থাকবে, যেটা থাকবে এখানে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 1000 থেকে ছোট, অর্থাৎ 1 থেকে 999 পর্যন্ত টোটাল 42টি সংখ্যা আছে যা কিনা তোমার 7 দ্বারা বিভাজ্য। দেখো, আরো একটি সুন্দর কোশ্চেন রয়েছে। কি হয়েছে, 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে করব? দেখো, সবার প্রথমে আমরা দুটো মেথড এই কোশ্চেনটার জন্য তোমাদেরকে দেখাবো। প্রথম যে প্রসেস, যে 7, 11 এবং 13 দ্বারা ভাগ করতে হবে, তাই না? আহ তাহলে আমরা প্রথমে যেটা করে নেব, যে ওই 7, ওই 11 এবং ওই 13, এদের যদি আমরা লসাগু বের করি, এদের লসাগু কত হবে বলতো? যেহেতু এদেরকে আমরা ভাগ করতে পারবো না, এরা প্রত্যেকেই এক একটা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, তাই নরমালি এদেরকে গুণ করে দিলেই কিন্তু আমরা এদের লসাগু পেয়ে যাব। তাহলে 7, 11 কত? 77, 77 ইন্টু 13, দেখো কিভাবে করতে হয়। 77 ইন্টু 13 গুণ এক লাইনে দেখাবো। এই যে 3 সাথে 21, 21-এর 1 হয়, হাতে আছে 2, 3 সাথে 21 আর এই 2 এর 23, 23 আর সাথে হচ্ছে 30-এর 0, হাতে আছে 3, 7 ওকে 7 আর 3-এ 10। তাহলে সংখ্যাটি পেয়েছি কত আমরা? 1001, তাই তো? 1001। এবার আমরা কি করব, ওই 1001 দিয়ে আমরা কাকে ভাগ করব? এই 3000 কে ভাগ করব। তাহলে 3000 কে আমরা এবার ভাগ করব। 1001 দিয়ে ভাগ করব, তাহলে মিনিমাম কতবার যাবে? 1001 দুবার যাবে, দুবার দিলে 2, 0, 0, 2, এটাই। তাহলে মাইনাস করলে কত হবে? মাইনাস করলে 8, 9, 9। তাহলে এই সংখ্যাটা আমার এক্সট্রা হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি, যদি এই সংখ্যাটাকে বাদ দিয়ে দিই 3000 এর থেকে, যদি কিনা আমরা এই দেখো 3000 এর থেকে যদি কিনা আমরা 998 বাদ দিয়ে দেই, তাহলে যে সংখ্যাটা আমার থাকবে 2002, আর এই সংখ্যাটাই কিন্তু আমার কি না বিভাজ্য, কি দ্বারা? 7, 11 এবং 13। তাহলে এখানে আমাদের 998 হয়ে যাচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? তোমরা রেসপন্স করো একটু। হ্যালো? আচ্ছা, দেখো, এবার হচ্ছে একটা বিভাজ্যতা, তাই তো? এখানেও দেখো, এই বিভাজ্যতা কিন্তু অনেকগুলো টাইপের আমরা কোশ্চেন পাচ্ছি। এই কোশ্চেনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। কি আছে না, 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1 জানতে চাওয়া হয়েছে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। তো এই সংখ্যাটাকে আমি যদি একটু ব্রেক করে লিখি, এইভাবে লেখা যায়। 2, এই যে 16, 16কে আমি এইভাবে লিখতে পারি 8, 8 ইন্টু 2, 8 ইন্টু 2 আমি একবারে যদি লিখি, তাহলে এইভাবে করে দিই, এই যে 2, কারণ এই 8 ইন্টু 2, 8 দুগুণে 16 হয়। আর ওই যে 1 আছে, 1কে দেখো, 1কে স্কোয়ার করলে একই হবে, তাই না? 1কে স্কোয়ার করলে একই হবে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা এ স্কোয়ার হয়ে গেল, এটা বি স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা একটা সূত্র জানি, কি বলতো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ কত? এ হচ্ছে 2 টু দি পাওয়ার 8, তাহলে -1, আর 2 টু দি পাওয়ার 8 প্লাস 1, তাহলে a মাইনাস বি, a প্লাস বি করলাম। এবার দেখো, যদি আমরা 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 বলতে কি বলতো? 2 8 বার গুণ করতে হবে, 2 8 বার গুণ করতে হয়, 2 8 বার কতবার হলো? 4,
এই যে 2 8 বার গুণ করলে আমরা কত পাবো? 2 8 বার যদি আমরা গুণ করি পাবো 256। ঠিক আছে? 2 5 6 হয় 2 টু দি পাওয়ার 8। তাহলে এখানটায় আমরা লিখতে পারি 256 মাইনাস 1। এখানে আমরা লিখবো 256 প্লাস হচ্ছে 1। এবার কি করব? 256, তাহলে এটা হয়ে যাবে 255 ইনটু হয়ে যাবে 257। ওকে, এবার এটাকে কি আমরা একটু ফ্র্যাকশন, মানে দেখো এখন তো বড় হয়ে গেল সংখ্যাগুলো, আমরা এদেরকে যদি একটু ফ্যাক্টরাইজেশন করি, উৎপাদকে ব্রেক করি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 ইনটু 51। আর 157 কে লেখা যায় কিভাবে? যে 5 ইনটু 3 ইনটু 17, তবেই কিন্তু আমরা এই দুটো সংখ্যা পাবো। এখন দেখো তো দুটোর মধ্যে কমন আছে কোন সংখ্যা? এই দুটোর মধ্যে এই দেখো 51, তো এই 51 কে আমরা এটাকে আরেকটু ভেঙে লিখি। দাঁড়াও, এটাকে ও শিট, দাঁড়াও, ওকে, আমরা এটাকে এই 51টাকে তাহলে 3 ইনটু 17 করে দেই। তাহলে দেখো আমরা এই দুটোর মধ্যে যেটা কমন আছে, দুটোর মধ্যে কমন আছে, তাহলে কি সেই সংখ্যাটাই তো আমরা এখান থেকে পেয়ে যাবো। দুটোর মধ্যে দেখো 17 আছে, 17 আছে, তাহলে এখানে কমন কি? কমন 17। সো আমরা এখান থেকে বলবো যে 17 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে একটু লং প্রসেস, এটা লং প্রসেস। এবার এটার শর্ট কি? এবার দেখো এটার শর্ট, এটার শর্টটা তোমাদের জানতে হবে। আচ্ছা, এই যে লং যেটা করলাম, প্রত্যেকে কিছু বুঝতে পেরেছো এটা? দেখো এখানে যে কনসেপ্টটা, এটা একটু ভালো করে বুঝতে হবে যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন, এটা এন এর সমস্ত মানের জন্য, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য হবে, ওয়াই দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, ওকে, এন এর জোড়, জোড় মানের জন্য, জোড় মানের জন্য এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য হবে। এই যে দুটো পয়েন্ট লিখেছি, এই দুটো পয়েন্ট থেকে কিন্তু আমরা এই কোশ্চেনটাকে ইজিলি উত্তর করতে পারবো। কিভাবে? দেখো, বিষয় হচ্ছে আমরা এই যে 2 টু দি পাওয়ার, দেখো এই 2 টু দি পাওয়ার 16 আর এটা 1 টু দি পাওয়ার, আমি এখানে যদি 2 ভাবি তাতে কোনো সমস্যা নেই, তাই না? আর 1 ও যদি ভাবি এতে কোনো সমস্যা নেই, কারণ 1 এর পাওয়ার ভাই যাই হোক না কেন একই তো হবে তোমার, তাই তো? তাহলে এবার দেখো তো, আমরা এটাকে যদি এক্স ভাবি, এটাকে যদি এক্স ভাবি, এটাকে যদি আমরা ওয়াই ভাবি, দেখো এক্স টু দি পাওয়ার 16 ওয়াই টু দি পাওয়ার 2, এখানে কি লিখেছি? এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, এনটা কি? এন হচ্ছে জোড় সংখ্যা। এই দেখো ভাই, এগুলো জোড় সংখ্যা, এই দেখো জোড় সংখ্যা। তাহলে কি করে উত্তর লিখতে হবে? এক্স প্লাস ওয়াই করে দেবে। তাই এক্স প্লাস ওয়াই কত? এই এক্স আর ওয়াই কত? এক্স তো হচ্ছে তোমার 2, তাই তো? সরি, এখানে একটু ভুল হলো। আহ আমরা এখানে এই পাওয়ারটাকে গন্ডগোল করে ফেলেছি, এক্স ওয়াই, তাই তো? এক্স প্লাস ওয়াই, কিন্তু এখানে তো তাহলে আসবে না। 256, হ্যাঁ 256 আমাদের এক্স, এক্স যদি এটা হয় তাহলে তো এটা না, তাহলে এটা আমাদের আসবে না, ঠিক আছে, এটা আসবে না। আমি এটা যদি হতো তাহলে এসে যেত। তো আই থিঙ্ক আমরা যেটা এটা দেখিয়েছি এই প্রসেসটাই এটা বেস্ট, এটাই আসবে না, এখানে দুটো আলাদা এসে যাবে। কি বললাম বুঝতে পেরেছো ভাই? একটু রেসপন্স করবে আমরা যে মেথড বলেছি। আচ্ছা, ওকে, একটু কমেন্ট টমেন্ট করো একটু, কারণ চুপচাপ থাকলে আমি কিছু বুঝতে পারবো না যে আমি যেটা বোঝাচ্ছি আদৌ তুমি বুঝতে পারছো কিনা। আচ্ছা, কমেন্ট দেখতে হবে, দেখেই নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ওকে, নেক্সট দেখো, এই কোশ্চেনটা তোমরা নিজেরা করবে। এটা কিন্তু অলরেডি দেখিয়েছি, কার মতো বলো তো? এই কোশ্চেনটার, এই কোশ্চেনটার মতো, এই কোশ্চেনটার মতো। 200 থেকে 800 মধ্যে কতগুলি সংখ্যা আছে যা 5 এবং 7 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য? আর এখন এটা হচ্ছে 200 থেকে 400 এর মধ্যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? কারণ এর আগেরটায় বিভাজ্য 9 বলেছে,
আর এখানে কতগুলি বিভাজ্য। চলো এটা করে দিই, তাহলে তোমাদের আরো ভালো হবে বুঝতে ধরতে। প্রত্যেকে একটু ভালো করে শোনার চেষ্টা করবে মন দিয়ে। প্রথমে দেখো 400 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য কতগুলি আছে? 9 দ্বারা বিভাজ্য। তাহলে তুমি কি করবে? ওই 400 কে ভাগ করবে 9 দিয়ে। তুমি ওই 400 কে ভাগ করবে 9 দিয়ে। 9 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগফলটা নেবে কিন্তু। তাহলে 400 কে 9 দিয়ে ভাগ করলে 4 নং 36, 4 নং 36। তাহলে এটাই ভাগফল। আচ্ছা লিখে দেই। তুমি ভাগফলটা নিলে। তাহলে আমরা 44টা পেলাম। এবার এখানে তো 200 থেকে বলা হয়েছে 400 এর মধ্যে। এই যে 400 ধরেছি না, তার মানে কি এটা আসলে 1 থেকে 400 হয়ে যাচ্ছে। এটা আসলে 1 থেকে 400 হয়ে যাচ্ছে। তাহলে আবার তো বলা হয়েছে 200 থেকে 400। তাহলে একটা কাজ করি। আমি আবার বের করে নেব 1 থেকে 199 কতগুলো। তাহলে এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে এর মধ্যে যারা আছে সেটা বেরিয়ে আসবে। তাহলে 199 এখানে 9 দ্বারা বিভাজ্য কতগুলি হবে? তুমি 199 কে 9 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 9 দিয়ে করলে 9 দুগুণি 18, 9 দুগুণি 18, তাহলে 22 হচ্ছে ভাগফল। তাহলে 200 থেকে এদের মাঝামাঝি দেখো, 200 থেকে 400 এর মধ্যে 400 এর মধ্যে কতগুলি পাবে তুমি? এদের 44 মাইনাস 22 সমান সমান হচ্ছে 22টি। এই যে 22টি। এটা আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। দেখো এটা ড্রয়িং করে। ধরো এটা হচ্ছে 1, আর এখানে এটাকে আমি করলাম 200, এটা করলাম 400। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এটাকে আমি একটু মিউট রেখো। দেখো ভাই, এই যে 1 থেকে 1 থেকে 1 থেকে এই 200 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে? 22টা সংখ্যা আছে। তা তুমি এখানে লেখো 22টা। আবার এই 1 থেকে 1 থেকে যদি এই 400 অব্দি গণো, তাহলে এখানে পাবে তুমি 44টা। তাহলে বলো তো, এই যে 200 থেকে এই 200 থেকে এই 400 অব্দি তাহলে কতগুলি হবে? 1 থেকে 400 অব্দি যদি 44টা হয়, আবার 1 থেকে 200 অব্দি যদি 22টা হয়, এটা কত হবে? তুমি করবে স্যার এই যে টোটালের থেকে আপনি এটা মাইনাস করে দিন। এই দেখো, তো এখানেও একই করেছি। আমরা 1 থেকে 400 অব্দি আগে দেখে নিলাম কতগুলি? 44টা। আবার 1 থেকে আমরা 200 অব্দি দেখলাম কতগুলি? না 22টা। তাহলে এই করে কিন্তু আমাদের এর মধ্যে চলে আসলো। বলো বোঝাতে পেরেছি কিনা? তোমরা একটু মুখে মুখে মাইকটাকে অন করে মুখে বলো ভাই, নাহলে আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে ওকে, ঠিক আছে। একটু মুখে হ্যাঁ, কিছু বললে? হ্যাঁ স্যার আচ্ছা বুঝতে আচ্ছা, পেরেছি। ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার যে কোশ্চেনটি রয়েছে কি না, ভাগশেষ নির্ণয় করতে হবে। একটা সংখ্যাকে যদি আমরা 136 দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট থাকছে কত? 36। আবার কি বলা হয়েছে? সেই সংখ্যাটাকে যদি আমরা 17 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে, তাই না? এখন বিষয় হচ্ছে দেখো, এই ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম ভাজক, মানে প্রথম আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করছি। আর এই যে 17 এটা হচ্ছে দ্বিতীয় ভাজক। এখানে রুলসটা খেয়াল রাখবে। এখানে প্রথম ভাজক লিখে দিই। প্রথম ভাজক কত ভাই? 136। প্রথম ভাজক দ্বিতীয় ভাজক দ্বারা বিভাজ্য যদি হয়। আচ্ছা, দ্বিতীয় ভাজক কত লিখে দিচ্ছি। দ্বিতীয় ভাজক হচ্ছে শতক। তাহলে কি বললাম? ভালো করে পয়েন্টটা শোনো। প্রথম ভাজক দ্বিতীয় ভাজক দ্বারা যদি সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, অর্থাৎ এই 17 দিয়ে যদি আমরা 136 কে ভাগ করতে পারি, ইয়েস করা যাবে। 8 17 100 কত? 36। 8 ইন্টু 17 করলেই 136 হয়। তো এই জন্য বললাম বিভাজ্য। তাহলে সেই ক্ষেত্রে প্রথম ভাগশেষকে দ্বিতীয় ভাজক দিয়ে ভাগ করলে উত্তর পাওয়া যায়। আমি লিখে দিই, কেমন? নোট। প্রথম ভাগশেষকে দ্বিতীয় ভাজক দ্বারা ভাগ করলেই উত্তর পাওয়া যাবে। তাহলে প্রথম ভাগশেষ কত ভাই? 36। আচ্ছা, দ্বিতীয় ভাজক কত? 17। তাহলে কত হবে?
17 দুগুণে 34, তাহলে থাকলো কত 2, এই 2 হচ্ছে আমার ভাগশেষ। এই কোশ্চেনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু প্রায় আসে। বোঝাতে পারলাম? স্যার একটু আবার রিপিট করবেন। বলা হয়েছে প্রথম ভাজককে যদি আমরা দ্বিতীয় ভাজক দ্বারা ভাগ করতে পারি, এই যে ভাগ করা যাচ্ছে আমরা দেখে নিলাম, তাহলে সেই ক্ষেত্রে প্রথম যে ভাগশেষ থাকবে, আমরা প্রথম ভাগশেষকে দ্বিতীয় ভাজক দ্বারা যদি ডাইরেক্ট ভাগ করে দেই, তাহলে আমাদের উত্তর কিন্তু বেরিয়ে আসবে। তো এখানে প্রথম যে ভাগশেষ সেটা হচ্ছে কত 36, আর দ্বিতীয় যে ভাজক সেটা কত, সেটা হচ্ছে 17। তো 17 দিয়ে যদি আমরা 36 কে ভাগ করি, 17 দুগুণে 34, থাকলো আমার 2 হচ্ছে অবশিষ্ট শেষ। বুঝতে পারলাম। আচ্ছা, নেক্সট দেখো, 17 টু দি পাওয়ার 200, একে ভাগ করতে হবে কত দিয়ে, 18 দ্বারা। 18 দিয়ে যদি আমরা 17 কে নর্মালি ভাগ করি, তাহলে কত হবে বলতো? 18 দিয়ে যদি আমরা 17 কে ভাগ করি, কত হবে? -1 হবে, রাইট? এই যে -1 হবে, আর এই -1 এর পাওয়ার কত? -1 এর পাওয়ার হচ্ছে 200। -1 এর পাওয়ার যাই থাক না কেন, ঠিক আছে, সরি, যাই বলতে কি, যদি -1 এর পাওয়ারটা জোড় হয়, সেটা অলওয়েজ +1 হয়, তাহলে +1 হয়ে যাবে আমাদের আনসার। তো তোমাদের এখানে একটু নোট করে লিখে দেই এটা মনে রাখার জন্য, যে -1 এর পাওয়ার এর ঘাত বলে, ঠিক আছে, বাংলায় ঘাত বা পাওয়ার জোড় হলে +1 হয়, ঠিক আছে। আর -1 এর ঘাত মানে পাওয়ার বিজোড় হলে -1 হয়। এটা একটু খেয়াল রাখতে হবে। বোঝাতে পেরেছি? লিখেই দিলাম তোমাদেরকে। স্যার একটু দাঁড়ান, লিখে নিই আমরা। এই এখন লিখবে না তোমরা, এখন কেন লিখো? আচ্ছা, আমি এটা না পিডিএফ দিয়ে দেবো, এই যে যেটা করছি এটা পিডিএফ দিয়ে দেবো তোমাদের, তাহলে সুবিধা হবে, লিখতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পিডিএফ দিয়ে দেবো। বেকার, কারণ কি হয় দেখো, যখন ক্লাস হয় না, ক্লাসে তখন মন দিয়ে বোঝার চেষ্টা করতে হয়, ক্লাসে তখন লিখবে না, লিখতে গেলে কি হয়, লেখার দিকে মন চলে যায়, আর ওই বোঝাটা ঠিকঠাক হয় না, এই জন্য প্রবলেম হয়। আমি পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। পিডিএফ আমি স্যারকে পাঠিয়ে দেবো, আর স্যারকে বলবে স্যার পিডিএফ দিয়েছে, পিডিএফটা দিয়ে দিন, আমি তো গ্রুপে নেই, তো সে পিডিএফটা কালেক্ট করে নেবে। ওকে ওকে স্যার। আচ্ছা দেখো, পরের কোশ্চেনে একটা ভাগ অঙ্কে ভাজক হলো ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। যদি ভাগশেষ 46 হয়, তবে ভাজ্য কত? আচ্ছা, কারো কি মনে আছে ভাজক, ভাগশেষ, ভাগফল এই বিষয়গুলো? হুম, মনে নেই, তাই তো? আচ্ছা দেখো, এখানে ভাগশেষ কত 46, আর এই যে ভাগফলের 10 গুণ, দেখো ভাজক কত, ভাজক হলো ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। লাইনগুলো ভালো করে পড়তে হবে। তাহলে আমি যদি এখানটায় লিখি, দেখো ভাগশেষ, ভাগশেষ কত, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 46। 46। আচ্ছা তাহলে বলো তো ভাজক কত? কোশ্চেনটা পড়ে বুঝে বলো, ভাজক কত হবে? ভাজক কত? ভাজক হচ্ছে, দেখো এই যে ভাগফলের 10 গুণ, দেখো ভাগফলের 10 গুণ। তাহলে আমি কি এইভাবে বলতে পারি যে 10 ইন্টু ভাগফল, কারণ ভাগফল তো জানি না, কিন্তু তার 10 গুণ, এটা তো ঠিক। এই অব্দি ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে ভাজক কত, ভাজক কি করে বের করতে হয় বলো? বলতে পারবে না? তার সাথে ভাগশেষটা যোগ করতে হবে। আচ্ছা, তার আগে একটা বিষয় একটু জেনে রাখো, ভাজ্য
ভাজ্য ইকুয়াল টু কি? ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ। প্লাস ভাগশেষ, এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে এই কোশ্চেন আমাদের ভাজ্য চেয়েছে, এই যে ভাজ্য লিখবো, ভাগশেষ কত দেওয়া আছে? ভাগশেষ রয়েছে 46। তাহলে এবার দেখো এইভাবে করলে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে ভাজক কত? এই যে ভাজক হচ্ছে, দেখো ভাজক হলো ভাগফলের 10 গুণ, তাই এইটাই তো জানি না। আবার ভাগশেষের 5 গুণ, এখানে কিন্তু একটা পয়েন্ট পেয়েছি, এর 5 গুণ। তাহলে এর যদি 5 গুণ হয়, এর 5 গুণ কত হবে বলতো? এর 5 গুণ করলে কত হবে? 5 6 30 শূন্য, হাতে আছে 3, 5 3 15, সরি 5 4 20 আর 3 23। দেখো তো ভাজকটা কি 230 হয় কিনা? এটুকু বলো ভাই, দেখো ভালো করে বোঝো। এই যে ভাজক ভাগফলের 10 গুণ এবং ভাগশেষেরও 5 গুণ, এই যে ভাজক হলো ভাগশেষের 5 গুণ, এটুকু ক্লিয়ার হলো কিনা বলো? তাহলে ভাগশেষ তো 46, তার 5 গুণ কত? 230। আর আবার ভাজক ভাগফলের 10 গুণ মানে এর 10 গুণ, তাহলে এর 10 ভাগের 1 ভাগ হবে এটা। তাহলে এটা যদি 30 হয়, দেখো তো এর 10 গুণ করলেই না 230, কি তাই তো? দেখো এবার বুঝতে পারছো কিনা কথাটা? তাহলে এখানে সংখ্যাগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। সংখ্যাটা কি পেলাম আমরা? 230 ইন্টু 23 প্লাস হচ্ছে 46। তাহলে 230 এর সাথে 23 গুণ করলে কত হবে? 5290 প্লাস হচ্ছে 46, আচ্ছা 6 9 4 13 3, 2 আর 1 3, 5 5336 আছে। এই যে ভাই অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বলো বোঝাতে পেরেছি কিনা? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, নেক্সট কোশ্চেন। কোন সংখ্যাকে পরপর 9 11 13 দ্বারা ভাগ করলে, আচ্ছা এই কোশ্চেনটা আমরা স্কিপ করে দিই, এটা দরকার নেই, এটা স্কিপ করে দিচ্ছি, এতটা দরকার নেই, অনেকটা বেকার সময় যাবে। এবার দেখো আমরা পরের যে কোশ্চেনটা আছে, উৎপাদক ও গুণিতক মানে ফ্যাক্টর ও মাল্টিপল আমার কোশ্চেন টাইপ আমরা করব। এই যে সিম্বলটা দেখছো এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল, আমি এখানটায় তাই লিখে দিয়েছি 100 এর ফ্যাক্টোরিয়াল, এর শেষে কতগুলো শূন্য থাকবে। তা ভাই শূন্য কিভাবে পাওয়া যায়? সবার আগে জানতে হবে একটা শূন্য পেতে গেলে একটা 2 এবং একটা 5 এর দরকার। একটা 2 আর একটা 5 মিলে একটা শূন্য তৈরি হয়, এছাড়া অন্য কোন রকম ভাবে কিন্তু তুমি শূন্য পাবে না। 2 আর 5 মিলে একটা জোড়া তৈরি হয়, আর এক একটা জোড়ার জন্য এক একটা তুমি জিরো পাবে। কি বললাম বুঝেছো? যদি কেউ কখনো মানে পেয়ার হতে হবে, এদের এই দুটো মিলে একটা জোড়া বা একটা পেয়ার, যেমন আমি যদি বলি 2 ইন্টু 2 ইন্টু 2, 3টে 2 দিলাম, আর আমি যদি দুটো 5 দিই, কতগুলি জোড়া হবে? দেখো এই দুটো মিলে একটা পেয়ার হলো, একটা জোড়া হলো, এই দুটো দিয়ে একটা পেয়ার হলো, একটা জোড়া হলো, তাহলে এখানে দুটো জোড়া অর্থাৎ দুটো জিরো আমরা পাবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা সিরিজে লক্ষ্য করব যে প্রথমে দেখে যে এখানে 2 বেশি না 5 বেশি, যার সংখ্যা বেশি আমরা সেটাকে গণবো না, যার সংখ্যাটা কম থাকবে আমরা তাকেই কাউন্ট করব। কাউন্ট করলে কিন্তু আমরা সেখানে উত্তর পেয়ে যাব। কি বললাম বুঝতে পেরেছো ভাই? স্যার একটু আরেকবার একটু ক্লিয়ার করেন। একটা 0 পেতে গেলে একটা 2 এর প্রয়োজন, তার সাথে একটা 5 এর প্রয়োজন। একটা 2 আর একটা 5 মিলে একটা জোড়া তৈরি হয়, আর এক একটা জোড়ার জন্য আমরা এক একটা জোড়ার জন্য আমরা এক একটা 0 পাই। বুঝেছো? হুম। হ্যাঁ স্যার। ওকে। তো বিষয় হলো তাহলে আমরা কিভাবে কোশ্চেনটা করবো। 100 এর ফ্যাক্টোরিয়াল বলতে কি প্রথমে এটা বুঝতে হবে। দেখো ফ্যাক্টোরিয়াল বলতে 100 এর কম, একদম জিরো মানে 1 থেকে শুরু করে সমস্ত সংখ্যাগুলি আমার এখানে পরপর লিখতে হবে। মানে সর্বোচ্চ হচ্ছে 100, আর তার থেকে কম যতগুলি আমাদের নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো সমস্ত এখানে গুণ আকারে থাকে। তাহলে ফ্যাক্টোরিয়ালের বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি যে ফ্যাক্টোরিয়াল আসলে ব্যাপারটা কি।
হ্যাঁ স্যার বুঝছি। মানে ব্যাপারটা হচ্ছে ধরো এরকম 199, 98 এইভাবে একদম 1 অব্দি চলে যাবে। যদি তোমাকে বলা হয় 5 এর ফ্যাক্টোরিয়াল তাহলে কি হবে? এরকম হবে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। বোঝা গেল? ফ্যাক্টোরিয়াল মানে যেই সংখ্যার ফ্যাক্টোরিয়াল সেখান থেকে তার একদম স্টার্টিং পয়েন্টে চলে আসবে। তো যাই হোক তাহলে দেখো মানে ব্যাপারটা কি হয়ে গেল এখানে 100 এর ফ্যাক্টোরিয়াল বলতে এরকম 1 থেকে 100 অব্দি পরপর সংখ্যার গুণফল আকারে রয়েছে। তো তুমি বলো তো যে 1 থেকে 100 অব্দি যদি পরপর সংখ্যা থাকে দেখে বলবে এখানে 2 বেশি থাকতে পারে না 5 বেশি থাকতে পারে? তোমার কমন সেন্স কি বলছে? 2 বেশি না 5 বেশি? 2 বেশি থাকবে। 2 বেশি। তাহলে 2 বেশি থাকা মানে কি? 2 অনেক এক্সট্রা থেকে যাবে। কোন জোড়া তৈরি হবে না। কি এটা তো ঠিক? কারণ হ্যাঁ স্যার। জোড়া তৈরি হতে গেলে 2 আর 5 সমান সমান থাকতে হবে। কিন্তু তুমি বলেছো স্যার 2 বেশি। তাহলে আমি ধরেই নিলাম যে তাহলে 5 কম। তাহলে 5 যে এখানে কম, কতগুলি আছে 5? তাহলে যতগুলি 5 ততগুলি 0 পাবো। কারণ 2 বেশি থাকলে কি লাভ? 2 তো আর একা একা 0 করতে পারবে না, 5 এরও দরকার। তাহলে যে কটা 5 আছে সে কটা 0। তাহলে 5 কি করে বের করতে হয়? ওই যে শেষ যে সংখ্যা থাকবে, ওই শেষ সংখ্যাকে প্রথমে অর্থাৎ ওই যে 100, ওই 100 কে প্রথমে তুমি 5 দিয়ে ডিভাইডেড করবে। তাহলে পাবে কত? 20। ওই যে 20, এই 20 কে তুমি আবার ডিভাইডেড করবে কত দিয়ে? 5 দিয়ে। তাহলে কত পাবে? 4। আর কি তুমি ডিভাইডেড করতে পারবে? না, আর পারবে না। তাহলে টোটাল কত হয়েছে তোমার ভাগফল? এই যে দুটোকে যোগ করলে 20 আর 4 হচ্ছে 24। তাহলে 24 টি 0 পাবো। এই যে 24 টি শেষ। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার বুঝলাম। ওকে। হুম, নেক্সট দেখো কি বলা হয়েছে মৌলিক উৎপাদকের সংখ্যা নির্ণয় করতে হবে। তা মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে আমরা এক এবং এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারি তাকেই কিন্তু আমরা মৌলিক সংখ্যা বলি। ঠিক আছে? তাহলে মৌলিক উৎপাদক ফ্যাক্টর বলতে কি? তো একটা কাজ করো, প্রথমে যে সংখ্যাটি আছে একটাই কোশ্চেন দেখাবো, ভালো করে বুঝে নাও তাহলে সব করতে পারবে। মৌলিক এই যে 4 এটা তো মৌলিক সংখ্যা নয়, তাহলে একে মৌলিক কি করে করবে? একে ভাঙো, কিভাবে ভাঙবে? 2 ইনটু 2, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা 2 ইনটু 2 তো একটা মৌলিক সংখ্যা, 4 তো মৌলিক নয়। তাই আমি এখানটা লিখবো 2 ইনটু 2, তার পাওয়ারে যেটা আছে লেখো। 6 কে ভাঙো, কি 2 ইনটু 3, এই যে ভাঙলাম। আচ্ছা 7 যেরকম আছে, 7 তো মৌলিক সংখ্যা, সো এখানে কোনো রকম আমার টেনশন নেই। এবার কি করতে হবে? এই যে 2 এর জন্য একটা 9, এই 2 এর জন্য একটা 9, যা আছে ভেঙে। এই 3 এর জন্য 2 এর জন্য একবার কিউব, এই 3 এর জন্য একবার কিউব। আচ্ছা এই যে 7 টু দি পাওয়ার 4, আমরা যা আছে এটি সব লিখে দিলাম। এবার হচ্ছে কি করতে হবে? সমস্ত লিখে দিই। সমস্ত পাওয়ারের যোগফল, সমস্ত পাওয়ারের যোগফল হবে নিম্নের উত্তর। তাহলে সমস্ত পাওয়ারের যোগফল কত? 9 প্লাস 9 প্লাস 3 প্লাস 3 প্লাস 4। তাহলে কত হলো ভাই? যোগ করলে কত হলো? হুম, স্যার 9 28। 9 18, 21, 21 আর 3 হচ্ছে 24, 24 আর 4 হচ্ছে 28। তো এই যে আমাদের এই বাবা 28 তো অপশনে নেই। তাহলে এখানে একটা কাজ করি, এটাকে আমি 28 বানিয়ে দিই। সমস্যা কি আছে? এই যে 28, এই হয়ে গেল 28। ঠিক আছে এবার? স্যার ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ স্যার। good. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি বললে? ওকে, দেখো ভাই 240-এর মোট ভাজক বা ডিভিজিয়র সংখ্যা কত? 240-এর ভাজক বা ডিভিজিয়র সংখ্যা কত আমাকে বের করতে হবে। আচ্ছা কি করে বের করবে, কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা তোমরা একটা জিনিস আমাকে বলো তো, তোমরা কি মোটামুটি মানে পড়াশোনা এর আগে ধরো এখন তো সিডি আসে, এর আগে কোন পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিয়েছো বা কোন পরীক্ষা তোমরা দিয়েছো এর আগে, যদি একটু আমাকে বলো। হুম, এর আগে পরীক্ষা দিয়েছি কিন্তু শর্টকাট টিক্স এগুলো তো আমরা করিনি।
আচ্ছা আচ্ছা। এমনি পাটিগণিত এগুলো করেছি। এগুলো শর্টকাট তো ধরো এখানে তো তাও এখনো কিছু শুরু হয়নি, শুরু ধরো এর পরে হতো। তো যেহেতু দুটো ক্লাস আমাদের আগে হয়ে গেছে, তো যাই হোক সমস্যা নেই, একটু চেষ্টা করো। আর বইপত্র কিছু আছে কাছে? বই একটা কিনেছি বলতে ওই লীলা রয়ের একটা বই কিনেছি। শোনো ভাই, যেটা লীলা রয়ের ওই না না না, ওই বইগুলোতে তো খুব একটা ভালো নেই। দেখো তুমি বইটা ওপেন করে, আমি লাইনে আছি, ওই বইতেও দেখবে ম্যাথ কিন্তু সব ডিটেলসে রয়েছে, ঠিক আছে? তো ম্যাথটা এবার বিষয়টা কি, যেহেতু আমার আমার ক্লাস করছো তো আমি ঠিক, আচ্ছা দেখো ধরো মার্কেটের বইগুলো তো আর আমার মতো করে নেই, আমি যেভাবে শর্টে থাকে দেখাবো, দু তিন রকম ভাবে দেখাবো, মার্কেটের বইগুলোতে তো আর এরকম দু তিন ভাবে থাকবে না, তাই না? তারা তাদের মতো করে লং প্রসেসে করবে। তাহলে এই যে আমি যেভাবে ঠিক অঙ্কগুলোকে করাচ্ছি, যদি এইরকম ভাবেই তুমি কোনো একটা জায়গায় পেয়ে যাও, সেটা অনেক বেটার হয় না? হ্যাঁ স্যার, এরকম হলে পরে তো খুলে গেল। হ্যাঁ, এরকম বেটার জিনিস বই পাবে। যদি আপনি বলেন। আমি সাজেস্ট করে দেবো। আর আরেকটা বিষয় হচ্ছে, যাই হোক স্যার হয়তো তোমাদেরকে তো মেটেরিয়াল পাঠানোর কথা আছে, তো মেটেরিয়ালটা আই থিঙ্ক তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। স্যার বলেছে তো মেটেরিয়ালের কথা? হ্যাঁ হ্যাঁ বলেছে। আচ্ছা, আমি যাক, আমার একটু না বললেই নয়। তোমরা হয়তো মার্কেটে আরেকটা বই দেখেছো কিনা, বা তোমাদের ইতিমধ্যে আগে থেকে কারো কাছে আছে কিনা, আমি একটু জিজ্ঞেস করি। এস চাঁদ পাবলিকেশনের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যে গাইড বুক, সেই বইটা কি তোমাদের কারো কাছে আছে? না স্যার, এখনো আমি সবেমাত্র একটা বই কিনেছি। না যাক, এটা তো তুমি একা বলছো, বাকি বাকি যারা আছো তাদের উদ্দেশ্য বলছি। আছে তোমাদের আর কারো আচ্ছা। কাছে? হ্যাঁ। না স্যার নেই। আচ্ছা। আচ্ছা, বললাম এস চান পাবলিকেশনের WBSSC অল ইন ওয়ান। আচ্ছা, তো যাই হোক আই থিঙ্ক ঠিক আছে, তোমাদের এখন লাগবে না, স্যার তোমাদেরকে আই থিঙ্ক সেটা প্রোভাইড করে দেবেন। ঠিক আছে, স্যার হয়তো প্রোভাইড করে দেবেন। তো যাই হোক, আগে বইটি পাবে, পাওয়ার পর সে বইটি নিজেরা দেখবে, দেখার পর আমরা আবার ক্লাসে ডিসকাস করব যে কেন সেই বইটির কথা আমি বললাম। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, ম্যাথ নিয়ে যে প্রবলেম, ম্যাথের জন্য আমি একটা বই সাজেস্ট করে দেব, যে বইটা করলে আশা রাখি ম্যাথের টেনশনটা থাকবে না, প্রচুর প্র্যাকটিস করতে পারবে। এই মানে আমাদের যতটা দরকার এই পরীক্ষাটা পুরোপুরি কভার করে যাবে। আমরা শেষে আরেকটু পরে বলছি, আর দুইটা অঙ্ক করে নিই। তো দেখো, 240-এর মোট ভাজক বা ডিভিজিট সংখ্যা জানতে চেয়েছে। মানে কি বলতো, 240-এর যে মৌলিক উৎপাদক গুলো আছে না, সেগুলো আমাকে লিখতে হবে। তা কিভাবে লিখবে? তো তুমি এইভাবে 240-কে এইভাবে উৎপাদকে ভাঙো। 2 দিয়ে দিলে 120, 2 দিয়ে দিলে কত হবে 60, 2 দিয়ে দিলে 30, 2 দিয়ে দিলে কত 15, আর 3 দিয়ে দিলে 5। এবার এগুলোকে লেখো কিভাবে। 2, তাই তো, 2 কতবার আছে? 2 3 বার, 4 বার আছে, 2 4 বার আছে, তাহলে 2^4 লিখবে। আচ্ছা, 3 কতবার আছে? 1 বার আছে, তাই লিখবে। 5 কতবার আছে? 1 বার আছে, লিখে দিলাম। এবার আমার তো মৌলিক উৎপাদকের সংখ্যা চেয়েছে, তাই না? তাহলে মৌলিক উৎপাদকের সংখ্যা কি করে হবে, বা ভাজকের সংখ্যা, দেখো ভাজকের সংখ্যা লিখে দেই। ভাজকের সংখ্যা, ভাজকের সংখ্যা কি করে করতে হবে, এই যে যেগুলো পাওয়ারে আছে না ভাই, পাওয়ার, এই পাওয়ার গুলির সাথে অলওয়েজ তুমি 1 অ্যাড করে দেবে, 1 অ্যাড করে দেবে। আর বাকি যা আছে অ্যাজ ইট ইজ, এটা 1 আছে রাইট, তাহলে এই 1 এর সাথে তুমি 1 অ্যাড করে দেবে। এটা কত আছে? 1। এই যে প্রত্যেকটার সাথে তুমি 1 অ্যাড করে দেবে। এবার তুমি এটাকে গুণ করো, 4 আর 1 5, এটা 2, এটা 2, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এই যে হয়ে গেল 20। বুঝতে পেরেছি? আচ্ছা, ক্লিয়ার হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ওকে ওকে, দাঁড়াও আমি দেখি তোমাদেরকে বইটা একটু দেখিয়ে দেই। যারা রয়েছো ইনপুট চেষ্টা করছি তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার বইটা, একটু হোল্ড করো। আমাদের ডেস্কটপের উপরে গেলাম, আছে কিনা দেখে নিচ্ছি। উম, বইটা কোথায় আছে? ডাউনলোড, একটু হোল্ড করো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, মার্কেটে তো বই অনেক আছে, আর আমি যে বইটা সাজেস্ট করতে চলেছি এখন, এই বইটা একটু হাতে ধরে নিয়ে দেখবে, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে যে কি আছে আর কেন। আরে বাবা, কাজের সময় পাওয়া যায় না, দাঁড়াও একটু হোল্ড করো, একটু জাস্ট।
আমি ঠিক যেভাবে অঙ্ক করাবো, যেরকম ক্লাস শর্ট ট্রিক্স বলো, 2 থেকে 3 রকম ভাবে হয়তো এরপরে তোমরা দেখতে পাবে সেই যে প্রসেস গুলোর কথা আমরা বলছি, এক্সামে কিভাবে অঙ্ক করতে হবে, সেই বিষয়গুলো তোমরা টোটালি কিন্তু এখানে পেয়ে যাবে। কোথায় গেল? আচ্ছা, এই যে পেয়েছি। ওকে। আর আরেকটা বিষয় বলে রাখি, এটা কিন্তু নির্দিষ্ট একটা পরীক্ষার জন্য নয়। সব পরীক্ষাটাই কিন্তু কভার করে যাবে। তো তোমরা আবার কেউ এটা ভেবো না যে এর উপরে তো এটা লেখা রয়েছে, তাহলে কি শুধু এটা এই পরীক্ষার জন্য? এরকমটা নয়। মেইন হচ্ছে ওই যে বইয়ের যে টপিক রয়েছে, সেই টপিক, সেই সিলেবাসটা আমাকে দেখতে হবে যে তার মধ্যে কি, কি ডাটা দেওয়া আছে। আচ্ছা, চলো এবার তোমাদেরকে দেখাতে আই থিংক পারবো। দেখতে পাচ্ছ? স্যার দেখলাম, দেখতে পাচ্ছি। তোমরা এই বইটাকে কালেক্ট করে নিতে পারো। তোমাদের স্কুল সার্ভিস গ্রুপ সি, গ্রুপ ডি শুধু নয়, আপকামিং তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু তোমার এখানে যে সিলেবাসটা রয়েছে, যে চ্যাপ্টার গুলো রয়েছে, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু কাজে লাগবে। তো তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। তো নেক্সট ক্লাসে তোমরা যদি কেউ নিয়ে থাকো, দেন আমাকে ফিডব্যাকটা বলবে যে না স্যার, আপনি ঠিক যেরকমটা বলেছেন শর্টকাট ট্রিক্স, মার্কেটে হয়তো বাকি কোনো বই এরকমটা নেই বা দেখিনি, এটার মধ্যে কিন্তু ইউনিক রয়েছে। তো আই থিঙ্ক এটা তোমরা প্রত্যেকে বলবে, দেখে নিও একটু, ঠিক আছে? আমি আচ্ছা, দেখো নেক্সট কোশ্চেন। প্রথম 30টি কি বলা হয়েছে? জোড় সংখ্যার। প্রথম 30টি জোড় সংখ্যার যোগফল কত? বলতে পারবে কেউ কিছু? আর বইটা হলে একটা সুবিধা কি হবে, ধরো সেই বই থেকে আমি তোমাদেরকে একটা টাস্ক দিলাম যে তোমরা এই বইয়ের এই চ্যাপ্টারটাকে আজকে করো। এবার এখানে যদি কিছু ডাউট থাকে, সেগুলো আমি আবার লাইভে ডিসকাস করে দিতে পারবো। এই একটা কিন্তু সুবিধা রয়েছে। তো যাই হোক, দেখো প্রথম 30টি জোড় সংখ্যার যোগফল কত? আমরা লিখে দিই প্রথম টি বা এন সংখ্যক, টি বা এন সংখ্যক, ঠিক আছে? এন সংখ্যক বা এন, আচ্ছা সংখ্যক লিখে দিলাম। এন সংখ্যক জোড় সংখ্যার যোগফলের যে নির্ণয় সূত্র, সেটা হচ্ছে কি বলতো? n ইন্টু n প্লাস ওয়ান। আর এখানে n কত? এখানে n হচ্ছে কত ভাই? 30। দেখো 30টি বলা হয়েছে। দেখো প্রথম টি, মানে এই টি কতটি? 30টি। তাই দেখো আমি n 30 লিখেছি। তাহলে তো এবার আশা করি সবাই করতে পারবে। কি পারবে তো? স্যার চেষ্টা করো। তাহলে এখানে সমস্যাটা কি হয়, এখানে যেহেতু একটু মিক্সড টাইপ অফ কোশ্চেন রয়েছে, তো তো তোমাদের প্র্যাকটিস হয়তো বা শিখতে একটু প্রবলেম হতে পারে। বাট একই টাইপের অনেকগুলো করে কোশ্চেন যদি আমরা সলভ করতাম, তাহলে অনেকটা ইজিলি আরো ধরতে পারতাম। এইবার এই টোটাল বিষয়গুলো তোমরা এখানে পেয়ে যাবে। তো বলো, এটা কারো কোনো ডাউট আছে কিনা? এটা কারো কোনো ডাউট? না স্যার, ডাউট নেই। ওকে, চলো দেখি আর কি কোশ্চেন আছে। এবার দেখো আবার একটা সূত্র, মানে যোগফল নির্ণয় করতে হবে। পাওয়ার টাওয়ার দিকে ঘাবড়াবে না, এটা হচ্ছে একটা সিরিজ। এগুলো সূত্র দিয়ে করতে হয়, এগুলো সূত্রবাদে করা সম্ভব নয়। নাহলে 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, এগুলোকে আমরা যোগ করব না। তো এখানে দেখো প্রথম লিখে দেই, এইভাবে কিন্তু কেউ লিখে বা সময় যায়, কিন্তু এইভাবে লিখে না, তবু মুখে বলে দেয়, আমি একটু লিখে দিচ্ছি। প্রথম n সংখ্যক স্বাভাবিক, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, তার যে সূত্র, সেটা কি বলতো? n ইন্টু n প্লাস ওয়ান, 2n প্লাস ওয়ান বাই হচ্ছে 6। তাহলে এবার কি করবে, এখানে n কত? n হচ্ছে, দেখো প্রথম n সংখ্যক, n কত? n হচ্ছে 20। এই যে এখানে n ইকুয়াল টু হচ্ছে 20, তাহলে এই শেষ সংখ্যাটাকে খেয়াল রাখতে হবে। এবার তুমি এখানে মান বসাও, 20 ইন্টু, দেখো n তো 20, তাহলে 20 প্লাস 1 কত? 21। আচ্ছা, 2n, তার মানে কি 20 দুগুণে 40 প্লাস 1 কত? 41 বাই কত? 6। এটাকে কাটাকাটি করতে হবে। 2 দিয়ে কাটলে 3 হয়, 2 দিয়ে কাটলে 10 হয়, 3 দিয়ে কাটলে 7 হয়। তাহলে কত হবে? 7 কে 7, 4 7 28, আর এই 0 0, তাহলে 2870। এই যে 2870। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, 2-3টে কোশ্চেন এইচডব্লিউ দিচ্ছি, একটু চেষ্টা করবে।
চলো এটা একটু স্ক্রিনশট তুলে নাও। 1 থেকে 50 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যার যোগফল কত? সূত্রটা আমি দিয়ে দিই। 1 থেকে, আচ্ছা লিখে দিই, প্রথম n সংখ্যক বা nটি, n সংখ্যক বা t, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n স্কোয়ার। তো করে দিই। তাহলে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যা কতগুলি আছে? এবার এটা তো তোমাকে বের করতে হবে। 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যা কি করে পাবে? 50 কে 2 দিয়ে ভাগ করো। তাহলে কত হবে? 25। 25 টা না, দেখো 1 বিজোড় সংখ্যা। একবার বাদ দিয়ে 3, 5, 7, তাহলে 50 অব্দি কতগুলো বিজোড় পাবো? আমরা 25 টা বিজোড় সংখ্যা আছে। তাহলে এইভাবে আমরা বলতেই পারি 1 থেকে 50 পর্যন্ত 25 টি বিজোড় সংখ্যা আছে। তাই তো নাকি ভাই? বিজোড় সংখ্যা। তাহলে এবার তুমি এখানে সূত্র তো পেয়েছো n স্কোয়ার। n মানে কত? এই যে n তার মানে হচ্ছে 25। তাহলে এই যে 25 এর স্কোয়ার, তার মানে মেন হচ্ছে কি বলতো? সূত্র জানতে হবে 625। চলো এটাও আমি করে দিলাম। এর পরের কোশ্চেন কি আছে? যা থাকবে এটা তোমাদের জন্য এইচডব্লিউ। দেখো রেসিপ্রোকাল অনন্য কি একটু বুঝিয়ে দেই। এ যদি হয় স্বাভাবিক সংখ্যা, এর অনন্যক হচ্ছে 1/a। এটা কি বলা হয়? অনন্যক। বোঝাতে পেরেছি? মানে 1 আকারে করে দিলেই অনন্যক। দুটি সংখ্যার যোগফল 12, জানি না। আচ্ছা চলো করে দেই। a প্লাস বি এর যোগফল হচ্ছে 12। তাদের গুণফল মানে হচ্ছে a প্লাস a ইন্টু বি, কত? 35। এবার বলা হয়েছে তবে তাদের অনন্যক বলতে কি? সংখ্যাটা a আর b। তাহলে a এর অনন্যক হচ্ছে 1/a আর b এর অনন্যক হচ্ছে 1/b। তাদের যোগফল কি করে করবে? লসাগু করে ab, আর a এর মধ্যে একবার, তো আমি a প্লাস b লিখতে পারি। এবার যদি আমরা মানটা বসিয়ে দিই, a প্লাস b আগে আমরা জানি কত না? 12, আর ab এর মান আমরা পেয়ে গেছি কত? 35। তো এই যে 12/35 হয়ে যাচ্ছে আমাদের এই কোশ্চেনের উত্তর। ওকে, আচ্ছা। বুঝেছি। কিউবের দেখো আবার কিউব, আসলে প্রত্যেকটাই আলাদা আলাদা। তাহলে কিউবের সূত্র তো তোমরা জানবে না, না জানলে তো তোমরা করতে পারবে না। চলো আমি সূত্রটা দিয়ে দিই। সূত্রটা দিয়ে দিই, সূত্রে মান বসাবে। n ইন্টু n প্লাস 1/2 এই যে এটা হচ্ছে সূত্র। এই সূত্র দিয়ে করবে। চলো এটা অ্যাটলিস্ট এইচডব্লিউ থাক। আরেকটা কোশ্চেন আছে ইউনিট ডিজিট। এটা কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে করিয়েছি। এটা নিজেরা করবে। আচ্ছা, আমি এগুলো লিখে দিই। এটা তো পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। এটা এইচডব্লিউ, এগুলো করিয়েছি, ঠিক আছে? চলো, তো যাই হোক, মোটামুটি আমরা চেষ্টা করলাম নাম্বার সিস্টেমটাকে যতটা সুন্দরভাবে দেখানো যায়। আরেকটা ক্লাস হয়তো আমাদের নাম্বার সিস্টেমের মনে হয় থাকবে। তো সেই ক্লাসে আমরা বাকি আরো যে টাইপগুলো রয়েছে সেগুলো নিয়ে এক এক করে আমরা ডিসকাস করব। তো আজকে আমি এটাকে পিডিএফটাকে সেভ করে নিয়ে তোমাদেরকে আমি প্রোভাইড করার চেষ্টা করছি। ডাউনলোড, আচ্ছা, এন NUMBR নাম্বার FISTN। আচ্ছা, তো ঠিক আছে। আর কারো কিছু ভাই জানার কিছু কোয়ারি থাকলে বলো, নাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নেব। ঠিক আছে স্যার। ওকে ওকে ভাই, ঠিক আছে, চলো তাহলে আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আগামী দিন কি আপনার ক্লাস আছে স্যার? বুঝলাম না, আবার বলো। বলছিলাম স্যার আগামী দিন কি আছে স্যার আপনার ক্লাস? রুটিনটা তো স্যারের কাছে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার কালকেই পিডিএফটা পাঠিয়ে দেবেন স্যার। ওকে ওকে ওকে, হ্যাঁ স্যার। আমি ওটা এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার ঠিক আছে। হুম, দেখো তুমি যেটা আছো। স্যার বলুন।